বন্ধুগণ, আজকের বিষয়বস্তু হলো জঙ্গি কারা। চতুর্দিকে জঙ্গি 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 আমরা শুনে আসছি। এর আগেও এক সময় টিভি চ্যানেলে আমরা জঙ্গি জঙ্গি বলে খুঁজতে দেখেছিলাম। তখন আমরা সাউথ 24 পরগনার রানাঘাটে আমরা দেখেছিলাম যে কিছু ছেলেকে তুলে নিয়ে যায়, এবং সেক্ষেত্রেও দেখেছিলাম খুব হতদরিদ্র গরিব ছেলে, একজন ফেরিওয়ালা, তার পরিবারকে নিয়ে চলে। সে সাইকেলে করে বিভিন্ন এলাকায় গ্রামে ঘুরে ঘুরে সে কাপড় বিক্রি করে। সে মসজিদে কখনো নামাজ পড়িয়ে দেয়, কিছু ছেলেকে আরবি শিখিয়ে দেয়। এই আরবি উর্দু এই অক্ষরগুলো, এইগুলো যে মানে পার্সিয়ান যে স্ক্রিপ্ট আছে, এটা খুব ভয়ঙ্কর। এটা হাতে পেলেই যেন মানে সন্ত্রাসবাদের মূল চাবিকাঠি স্ক্রিপ্টটা এরা পেয়ে যায়, অথচ এরা কেউ পড়তে জানে না। এই সাংবাদিকরা উর্দু বলুন, আরবি বলুন বা ফার্সি স্ক্রিপ্ট এরা পড়তে জানে না, কিন্তু কোথা থেকে এরা গন্ধ পায়, মানে ওই আরবি স্ক্রিপ্ট বা উর্দু স্ক্রিপ্ট দেখলেই এদের মনে হয় যে গোপন রহস্যময় কিছু ওরা ফর্মুলা পেয়ে গেছে। আসলে কিছুই না, এগুলো সবই শয়তানি বদমাশি, এটা একটা পরিকল্পনা। এবং রিসেন্ট হঠাৎ মুর্শিদাবাদে চতুর্দিকে ওরা জঙ্গি খুঁজে পাচ্ছে, এবং সেই জঙ্গির ফর্মুলা কি? হতদরিদ্র গরিব মানুষ, দিন আনে দিন খায়, এরকম মানুষ ছোটোখাটো একটা ঝুপড়িতে ঘরে থাকে, এবং সেইখানে গিয়ে এই টেলিভিশন চ্যানেল আর বাংলা বা এবিপি বাংলার অ্যাঙ্কাররা লাফিয়ে লাফিয়ে বলবে, এই সেই ঘর দেখুন, এখানেই সেই জঙ্গির প্রশিক্ষণ হতো, এখানে এই হতো, ওখানে ওই হতো, এখান থেকেই চক্রান্ত হতো, এরা মাস্টার মাইন্ড। অথচ এই মুর্শিদাবাদে যখন রেলওয়ে ট্র্যাকে বম লাগাতে হাতে নাতে ধরা পড়ে তখন কিছু হয় না, যখন পাচারকারী যখন ধরা পড়ে যায় তখন কিছু হয় না, যারা পাসপোর্ট জাল পাসপোর্ট ভিসা তৈরি করছে তখন কোনো অসুবিধা হয় না। আমরা বারে বারে এটা দেখেছি। এবং বম ব্লাস্টে যখন মন্ত্রী আহত হয় আর অনেকে আহত হয়, তখন না এনআইএ না সিআইডি কেউ কিচ্ছু তদন্ত করে কাউকে খুঁজে পায় না। অথচ শুকনো বাজারে এরা শুধু জঙ্গি খুঁজে পায়। এবং যেটা মূল অভিযোগ অনুপ্রবেশকারী, যেটা শুভেন্দু বিরোধী দলনেতা দিন রাত চিৎকার করছে, বাংলাদেশ থেকে সব জঙ্গি ঢুকছে অনুপ্রবেশকারী, যেটা অধীর চৌধুরী বলেছে যে এখানে জঙ্গি ভরে গেছে, সে খুব আতঙ্কিত। যেটা অমিত শাহ বলে ঘুসপেটিয়া তার ভাষায়, যেটা মোদি বলে ইয়ে আতঙ্কিयों को कपड़े से पहचाना जाता है। তো এইবারে নিমতিতা স্টেশনে যারা বোম লাগাচ্ছিল তাদের কাপড় দেখে নিশ্চয়ই নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন কারা আতঙ্কবাদী। যেমন তিনি এর আগে এনআরসি মুভমেন্টের সময় লালগোলার আগের স্টেশন কি কৃষ্ণপুর না কি আছে, ওইখানে দাঁড়িয়ে থাকা ট্রেনে টুপি পাঞ্জাবি পরে একজন আগুন লাগানোর চেষ্টা করছিল। প্রধানমন্ত্রী বললেন কাপড়ে সে পেঁচানা যাতা ইয়ে লোক কন হ্যায়, কিন্তু দেখা গেল হিন্দু ছেলেরা পাঞ্জাবি টুপি পরে মুসলমানদের বদনাম করার জন্য এটা করছে। এটা আর নতুন স্ক্রিপ্টটা খুব পুরনো হয়ে গেছে। কিন্তু আমার কথা হলো, মুখ্যমন্ত্রীও এখন বলছেন যে চতুর্দিক থেকে অনুপ্রবেশকারী ঢুকছে। অনুপ্রবেশকারী ঢুকছে মানে কি? তারা বাংলাদেশ থেকে আসছে, এটা হচ্ছে চক্রান্ত। মানে তারা কেউ কালিয়াচক দিয়ে ঢুকছে, কারো ইসলামপুর দিয়ে, কেউ কোথাও আরও অন্য জায়গায়। মুখ্যমন্ত্রী বলেন প্রচুর জায়গা থেকে, আমার কাছে সব খবর আছে, আমি খবর পাচ্ছি বিএসএফ পয়সা খেয়ে বিএসএফ এদেরকে দিয়ে ঢোকাচ্ছে। তাহলে অনুপ্রবেশকারী তো আপনারা ধরবেন, কিন্তু যাদের ধরছেন একটা অনুপ্রবেশকারী না, তাদের বৈধ এখানে রেশন কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তার বাবা তার দাদু সব এখানে থাকে, যাদেরকে তুলে নিয়ে গেছেন তাদের পরিচয় আছে, তারা স্থানীয় বাসিন্দা। তাহলে এই অনুপ্রবেশকারীগুলো কোথায় চলে গেল? বিএসএফ ঢোকাচ্ছে, কাদের ঢোকাচ্ছে এ প্রশ্ন জাগে না। কিন্তু অদ্ভুত রকম অনুপ্রবেশকারী শুধু মালদা দিয়ে ঢুকছে, মুর্শিদাবাদ দিয়ে ঢুকছে, দিনাজপুর দিয়ে ঢুকছে। কি অদ্ভুত ব্যাপার না? শুভেন্দুরও একই কথা, অধীর চৌধুরীর একই কথা, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের একই কথা। এখানে বুঝতে হবে খেলাটা আসলে এখানে মুসলমানদের আতঙ্কিত করতে হবে। রেড কোথায় হচ্ছে? সাউথ 24 পরগনায় যদি রানাঘাটে হয় সেটাও একটা মুসলিম পরিবার, মুসলিম মহল্লায় হচ্ছে। মুর্শিদাবাদে সেখানেও মুসলিম পরিবার থেকে ছেলেদের তুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এতগুলো নেতা, বিরোধী নেতা, সরকার পক্ষ, কেন্দ্রীয় নেতা, এনআইএ আসাম থেকে এসে যাদেরকে ধরে নিয়ে যাচ্ছে সব মুসলিম, তো রাজ্যের আমার হিন্দু ভাইরা তো ভাববে ব্যাপার তো খুব গম্ভীর। সবাই বলছে চতুর্দিকে অনুপ্রবেশকারী ঢুকে গেছে। অনুপ্রবেশ
অনুপ্রবেশকারী কারা হয়? ভদ্রলোক হয় না। ভদ্রলোক হলে তো বৈধ ভিসা নিয়ে পাসপোর্ট নিয়ে আসবে, তার মানে এদের উদ্দেশ্য খুব খারাপ। এরা নিশ্চয়ই এসে ওখানে কোনো বম ব্লাস্ট করবে, বা এখানে কোনো হাতিয়ার সাপ্লাই করছে, বা কোনো ড্রাগস বা নেশার মাদকদ্রব্য কোনো তস্করি করছে। মানে ধারণাটা খুব খারাপ হয়, এরা উগ্রবাদী, সন্ত্রাসবাদী। এই অনুপ্রবেশকারীরা ভদ্রলোক হবে এইটা কেউ আশা করে না। তাহলে মুখ্যমন্ত্রী থেকে সবাই এটা সার্টিফাই করলো যেখানে গিজগিজ করছে, আতঙ্কবাদী গিজগিজ করছে। আর যখন মাঝে মাঝে ওই এনআইএ এসে ধরছে, বা আমাদের রাজ্য পুলিশ যেই ধরুক না কারো, তখন মানুষের অঙ্কটা মিলিয়ে যাচ্ছে, আমার হিন্দু ভাইদের অঙ্ক মিলিয়ে যাচ্ছে। তাই তো এরা ভিতরে ঢুকে ঢুকে বসে আছে, কোথায় কখন কি করে দেয়। অতএব এই অবিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে। কারণ আমরা যদি মিশে যাই না, অনেকের রাজনীতির দোকানগুলো বন্ধ হয়ে যাবে। বাঙালি জাতি আজকে অস্তিত্বের সংকটে আছে। বাঙালি জাতি অস্তিত্বের সংকটে। এক তো বাংলাকে টুকরো টুকরো খান করা হয়েছে। অবিভক্ত বাংলা যত বড় ছিল, যত সমৃদ্ধ ছিল, যত শক্তিশালী ছিল, তার থেকে ধরুন বিহার ঝাড়খণ্ড কিছু কেটে বাদ গেছে, উড়িষ্যার একটা অংশ বাদ কেটে চলে গেছে, ওদিকে বাংলাদেশটা পুরো বেরিয়ে গেছে। আসামের এক অংশ, বাংলার অংশ ছিল, বিচ্ছিন্ন হয়েছে। ত্রিপুরার অংশ এবার থেকে গেল পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় শিক্ষিত সমাজ এখন ওয়ান চাইল্ড ফর্মুলায় চলছে। আমি উচ্চশিক্ষিত আমার অমুসলিম ভাইদের বলবো, এবং মুসলিম ভাইদের এখন একটা ফ্যাশন হয়েছে, একটাই বাচ্চা নেবো, ভালো করে মানুষ করব। মানে হাঁস, খরগোশ, পাখি যেভাবে আলতো আলতো করে পোষা হয় একটাই বাচ্চা, যাতে মরে না যায়, খুব বেশি যত্ন, খুব বেশি কেয়ার, এত যত্ন নেয়, সেই বাচ্চাটা না সূর্যের আলো দেখতে পায়, না জল তার মাথায় পড়ে কখনো, না সে দৌড়ঝাঁপ করে, না কোনো মাটির কানেকশান আছে, না তার ঘাম ঝরতে দেয়। সবসময় তাকে ওষুধ, সেরেলাক, প্রোটিন, ভাইটামিন খাইয়ে ডাক্তার আর ওষুধ আর খাঁচার মধ্যে, ওই ফ্ল্যাটের মধ্যে তাকে বন্ধ করে রেখেছে। তো সে বেসিক্যালি একটা দুর্বল মানুষ তৈরি হয়। হয়তো পরীক্ষার খাতায় কিছু নাম্বার সে পেয়ে যায়, কিন্তু সে মানসিকভাবে দুর্বল হয়। কখনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন সে হয় না, এবং প্রাকৃতিকভাবেও এই জল, কাদা, মাটি, সূর্যর সংস্পর্শে না আসার জন্য শারীরিকভাবেও সে দুর্বল হয়। আপনি তাকে যদি বলেন 1 কিলোমিটার দৌড়াতে, সে পারবে না। যদি বলেন 100 মিটার দৌড়াতে, সে পারবে না। আর গ্রামের একটা ছেলে যে ছোটোবেলা থেকে দৌড়েছে, সাঁতার কেটেছে, সাইকেল চালিয়েছে, সে কিন্তু জুঝে নেবে। সে জানে, সকল ছোটোবেলা থেকে জানে খাটতে হবে আর খেতে হবে। সে কিন্তু তার অবস্থা অনুযায়ী একটা পজিশন নিয়েছে। আর এই বড় লোকদের এই ওয়ান চাইল্ড ফর্মুলার জন্য ধারাবাহিকভাবে আমাদের সংখ্যা কমছে। ভারতবর্ষের অন্য সমস্ত প্রভিন্সের তুলনায় বাঙালির সংখ্যা কমছে। আপনারা বলবেন বাংলাদেশে সব হিন্দুদের হত্যা করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে, অমুক তমুক। বাংলাদেশে কখনো নেইলির মতো ঘটনা ঘটেনি যে এক সন্ধ্যায় 3,500 মানুষকে গরু কাটার মতো জবাই করে হত্যা করা হয়েছে নেইলিতে, আসামের নেইলিতে। ভাগলপুর, মোরাদাবাদ, কানপুর, মানে ভারতবর্ষের প্রতিটা শহরে, এক একটা শহরে অন্তত 100 বার দাঙ্গা হয়েছে। হাসিমপুরা, আপনার গুজরাট, নেইলি, গুজরাট, আহমেদাবাদ, গোদরা, মানে বললে তো শেষ হবে না। সাউথ ইন্ডিয়ায় অপেক্ষাকৃত কম, কিন্তু গোয়ালায়, নর্থ ইন্ডিয়ায় প্রচুর দাঙ্গা হয়েছে। সরকারি হিসাবে মানে 8-9 হাজার, 80-90 হাজার দাঙ্গা হয়ে যাবে, রেকর্ডেড দাঙ্গা। তাহলে এই দাঙ্গায় সম্মুখীন আমরা হয়েছি। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেনি। ব্যাপক গণহত্যা এরকম ঘটনা বাংলাদেশে হয়নি। হ্যাঁ, মারপিট, দাঙ্গা হয়েছে, এর বাড়িঘরদোর ভেঙেছে, সংখ্যায় সেখানে হিন্দুরা কম থাকায় তাদের উপর কিছু অত্যাচার হয়েছে, কিন্তু তারা বেসিক্যালি ভয় পালিয়ে এসছে। আর না হলে ভারতবর্ষের বৃহত্তর অর্থনীতিতে বেশি সুযোগ পাওয়ার লোভে চলে এসছে। এবং আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বলছে যে প্রচুর বাংলাদেশি আছে, হিন্দু বাংলাদেশি, তারা ওকে থাকে, কিন্তু তার ছেলেপুলেরা ইন্ডিয়াতে থাকে বা বিদেশে থাকে। তার বাবা মা এখানে থাকে, সে একটা চাকরি করছে, সেখানে ব্যবসা করছে, রোজগার করছে, কিন্তু জমি কিনলে সে ইন্ডিয়ায় জমি কিনছে, দিল্লিতে বা বারাসাতে, বেলেঘাটায়, যেখানে হোক ইন্ডিয়ায় সম্পদ করছে, সে ইনকাম সেখানে করছে। তাহলে আপনি বলুন, বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি, এরকম কোনো রেকর্ড আমরা পাইনি। হ্যাঁ, অত্যাচার হতে পারে, ছিটফুট
গণ্ডগোল হয়েছে, হত্যাও হতে পারে, কিন্তু গণহত্যার মতো কোনো ইতিহাস আমরা খুঁজে পাই না। বেসিক্যালি ভয়ে এবং উন্নতর জীবনের সন্ধানে প্রচুর হিন্দু এখানে চলে এসছে, যাদের সংখ্যাটা আজকের দিনে হিসাব করলে, তাদের পূর্বপুরুষ হিসাব করলে হয়তো কোটি পার হয়ে যাবে। এসছিল হয়তো 5-10 লাখ 20 লাখ এসছিল, তাদের জনসংখ্যা বেড়ে আজকে হয়তো 1 কোটি পার হয়ে যাবে। কিন্তু এটা তো পুরনো কথা, 50-60 বছর 70 বছর আগেকার কথা, আজ থেকে তো আসছে না। কিন্তু আজকের দিনে যারা এখানে সেটেল হয়ে আছে, আজকে আর ব্যাপকভাবে যে ওই পার থেকে হিন্দু মুসলমান আসছে এটা নয়, কারণ বাংলাদেশের জীবনযাত্রার মান এখন উন্নত। বাংলাদেশে 7-8% হিন্দু থাকে, যারা প্রায় 24-25% সরকারি চাকরি করে, তাদের যোগ্যতাতেই করে আমি ধরে নিলাম। কিন্তু এটা ভারতবর্ষে সম্ভব না, পশ্চিমবাংলায় তো একেবারেই সম্ভব না। আমাদের ঘরের ছেলেপুলেরা এখন লেখাপড়া শিখছে, পিএইচডি করছে, মাস্টার ডিগ্রি করছে, স্পেশালাইজেশন, ডক্টর, ইঞ্জিনিয়ার, অনেক কি হচ্ছে, কিন্তু সরকারি চাকরিতে আমরা এখন 1% আর নেই। আমি তাও বাংলাদেশের সঙ্গে আমাদের বঞ্চনার আমরা তুলনা করতে চাচ্ছি না, যে কেন ওরা 8% লোককে 24% দিয়েছে আর কেন তোমরা আমাদের 30%কে 90% দাওনি। আমরা কোনো অভিযোগ করছি না। আমি যেটা বলার চেষ্টা করছি, বাংলায় তো যা হিন্দু ছিল, বাংলায় তো কোনো গণহত্যা হয়নি, অন্তত হিন্দুদের তো হয়নি। ওপার থেকে যারা এলো তারপরেও বাংলায় জনসংখ্যা কমলো কেন? তার একটা প্রধান কারণ হচ্ছে বহু মানুষ বিয়ে শাদী করে না। বিয়ে শাদী হলেও অনেকের ছেলেপুলে হয় না, দেরিতে বিয়ে করে। যেহেতু ওই প্রতিষ্ঠিত হব, সরকারি চাকরি বর চাই, সরকারি চাকরি যখন ছেলে পেয়ে গেল তখন সেও একটা সরকারি মাস্টারনি খুঁজে বেড়াচ্ছে। এই করতে গিয়ে দেখা গেল তার যখন বিয়ে করলো বেশি বয়সে, ছেলেপুলে অনেকের হলো না, বা হলেও একটা নিল। একটা মুসলিম পরিবারের ছেলে, তাদের দেখা গেছে, আমি মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে আগে দেখেছি 16, 17, 18 বছর একটা ছেলের বিয়ে হচ্ছে। এখন হয়তো একটু বেশি হচ্ছে, এখন মেয়েদের 16, 17, 18তে বিয়ে হচ্ছে, কিন্তু একসময় ছেলেদের 16, 17, 18তে বিয়ে হতে দেখেছি আমি। আর এখানে একটা অমুসলিম প্রতিষ্ঠিত হিন্দুর বিয়ে 35, 36 বছরের আগে হয় না, 40, 42ও পার হয়ে যায়। তাহলে যতক্ষণে একটা হিন্দু বিয়ে করছে ততক্ষণে একটা মুসলিম ছেলে বিয়ে দিচ্ছে তার। এ যখন একটা সন্তান নিচ্ছে, ও তখন 4টে সন্তান নিয়েছে। আজকের কথা বলছি না, আগের কথা। এখনও যারা কম শিক্ষিত তারা বেশি সন্তান নিচ্ছে, কিন্তু যারা শিক্ষিত, যেমন ধরুন আমার 2টো সন্তান, আমরা আরও 3 ভাই বোন আছি, আমরা মোট 4 ভাই বোন, বাকি 3 জন একটা করে সন্তান নিয়েছে। তারা ওই আধুনিক জীবনের যে ছোঁয়া তারা পেয়েছে। এখানে হিন্দু মুসলমান ব্যাপার না, যারা প্ল্যান করে চলছে, যারা আধুনিক জীবনের ছোঁয়া পেয়েছে, তারা যেন একটা ছেলেকে খুব ভালো করে মানুষ করবো, তার পিছনে প্রচুর ইনভেস্টমেন্ট লাগবে, তারা একটার থেকে 2টো সন্তান নেওয়ার সাহস করছে না। এবং সেই একটা সন্তানকে মানুষ করতে গিয়ে স্বামী স্ত্রী দুজনেই চাকরি ব্যবসা কিছু একটা করছে। তা নাহলে ছেলেপুলেকে মানুষ করতে হবে, তার ভবিষ্যতের জন্য ধন সম্পদ জোগাড় করতে হবে, পুঁজি করতে হবে, জমা করতে হবে, নিজেদের বার্ধক্যের বয়সে যাতে আমরা ঠিকঠাক সুরক্ষিত থাকি তার জন্য সঞ্চয় করতে হবে। এই এত প্ল্যানিংয়ের চাপে মাঝখানে আমাদের জনসংখ্যা ঘুটিয়ে গেছে। বিপদটা এখানেও নয়, বিপদটা এই যে নতুন গুজরাটি আগ্রাসন, হিন্দি আগ্রাসন এসছে। ব্যবসা বাণিজ্য কলকারখানার নামে এরা হাজার হাজার বিঘে জমি কিনছে। ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আমাদের বেড়েই চলেছে, তারা যতটা না ব্যবসা করছে তার থেকে বেশি জমি কিনছে। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা খোঁজ নেবে। তারা ব্যাপক বিস্তার করছে, এবং তারা যখন এখানে কলকারখানা করছে, তারা কিন্তু তাদের দেশ থেকে লেবার, ম্যানেজার থেকে আরম্ভ করে সবাইকে নিয়ে আসছে, আমাদের লোকদের কাজে নিচ্ছে না। এটা একটা বড় সমস্যা। তারা কর্মঠ ব্যবসা বাণিজ্য করে তারা জায়গা দখল করছে, আমরা টিকে উঠতে পারছি না। আমাদের যেটা বুনিয়াদী শিল্প ছিল, 1 নম্বর ছিল কাপড়ের কাজ। পুরো এশিয়ার সবথেকে বড় কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্টস বাংলায় ছিল, তাতে লক্ষ লক্ষ মানুষের সেখানে রোজগার হতো। এই জিএসটি, খাতা কলম, ট্যাক্স, এইসবের চক্করে অনেক বাজার আমরা হারিয়েছি। যখন জিএসটি চাপলো, অনেকে জিএসটি নাম্বার নেই, অনেকে এই সমস্ত টেকনিক্যাল বিল চালান করতে পারে না। আবার জিনিসের দাম বাড়লো, জিএসটিও বাড়লো, মার খেলাম। জরির ব্যবসা একচেটিয়া ছিল, এমব্রয়ডারি কারবার, পুরো দুনিয়ায় মাল যেত, সেইটা প্রচুর পরিমাণে মার খেয়েছে। এখন তো অন্য অন্য প্রভিন্সে সব জরির কাজ ছড়িয়ে গেছে।
তারপরে ধরুন সোনা পলিশের কাজ, মুর্শিদাবাদ মালদা এই বেল্টে বিড়ি বাঁধার কাজে অন্তত 25-30 লাখ লোক সেখানে ইনভলভ, প্রতিটা মেয়ে বিড়ি বাঁধে, আর প্রতিটা ছেলে ভিন রাজ্যে চলে যায় রাজমিস্ত্রির কাজ করতে। তাহলে আমাদের এই ইকোনমি ধ্বংস হচ্ছে, আমরা রোজগার পাচ্ছি না, বাইরে যেতে বাধ্য হচ্ছি। আমাদের যে ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ অর্থনীতি ছিল সেটা ধ্বংস, জমিও দখল হচ্ছে আমাদের। তার উপরে মরার ঘা এসছে আমাদের বাঙালিদের মধ্যে হিন্দু মুসলমান ভাগ করা। এই যে সন্ত্রাসবাদী মানে মুসলিম, এই যে ভয় আতঙ্কের পরিবেশ, এই যে শুভেন্দু বলছে তোদের ঝুলিয়ে ঝুলিয়ে মারবো, তোদের সোজা করতে এসছি। শুভেন্দু কবে কত লড়াই করেছে, কত লড়াই করেছে, দিলীপ ঘোষ কত লড়াই করেছে, তোগাড়িয়া কত লড়াই করেছে, আডবাণী কত লড়েছে, মোদি কত লড়েছে, অমিত শাহ কত লড়েছে। এদের কোনো দিন দেখেন যে রাস্তায় নেমে লড়তে, অস্ত্র নিতে? এই যে আপনাদের উৎসাহিত করছে, উত্তেজনা ছড়াচ্ছে, এরা কোনো দিন লড়বে? এদের তো হাজার হাজার কোটি টাকা, এদের ছেলেপুলে দিয়ে। অমিত শাহর ছেলে কি যাবে লড়াই করতে? মোদির তো ছেলেই নেই, বাদ দেন। তোগাড়িয়া যাবে? তোগাড়িয়ার একটা ভিডিও পেয়েছিলাম, তাকে কি ফোনে না কোথায় কি হুমকি দিয়েছিল, সে কেঁদে 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 পাগল হয়ে গেছিলো, অজ্ঞান হয়ে যাচ্ছিল। তোগাড়িয়ার মৃত্যুর এত ভয়, আর আপনাদেরকে মার্কেটের লেসন দিচ্ছে। তো আমার কথা হচ্ছে যে জঙ্গি কোথায় গেল আর অনুপ্রবেশকারী কোথায় গেল? এই যে ভুয়ো তুলে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। আমি সবাইকে জোর হাতে বলবো, এই হিন্দু মুসলমানের খেলা থেকে বেরিয়ে আসুন। এরা যে লড়াইয়ের কথা বলছে, এদেরকে বলবেন যে তোমরা যাও লড়ো, আমরা লড়বো না। আমাদের চিন্তা হচ্ছে আমার ছেলের ফিসটা কী করে দেবো, বিদ্যুতের বিল কী করে দেবো, গ্যাসের বিল কী করে মেটাবো, বাজারের খরচা কে দেবে, তেল আটা নুনের খরচ কে দেবে, আমার চিকিৎসার খরচ কে দেবে? এই সব করতে গিয়ে আমরা পাগল হয়ে আছি। আমাদের ভাই মাফ করো, আমাদের আর লড়িও না। আর যদি শুভেন্দু পাকিস্তানিদের মারবে বলছে, তাহলে পাকিস্তানে যাক, এখানে কোনো পাকিস্তানি থাকে না। আমার একটাই বার্তা, আমরা ধ্বংস হতে বসেছি। এই বাঙালি যেটুকু আছে, যার সংখ্যা দিনে দিনে কমছে, তার মধ্যে যদি হিন্দু মুসলমান ভাগ করে দেন, মুসলমানদের কথা বাদ দিলাম, হিন্দুদের অবস্থা খুব করুণ হবে। এই যারা এই খোট্টা মেড়ো বিহারি বা যারা অন্য রাজ্য থেকে গুজরাটি মারওয়ারি যারা আসছে, তারা অর্থনীতি ক্যাপচার করেছে, তারা জমি জায়গা সম্পদ সব ক্যাপচার করে নেবে, কিচ্ছু বাঁচবে না। এখন এটা বাঙালির অস্তিত্বের লড়াই। বাংলাদেশে যারা চলে গেছে ভুলে যান, কিন্তু এখানে যাতে আমরা টিকে থাকতে পারি, এই জন্যে এই মুহূর্তে বাঙালি জাতির ঐক্য খুব প্রয়োজন। এখানে কোনো ধর্ম মাঝখানে যেন বিভেদ না আসে। আর আমি বলছি কোনো বিভেদ নেই। আমি পুরো পশ্চিমবাংলায় ট্রেনে ঘুরি, ট্রামে বসি, লোকাল ট্রেনে ঘুরি, আমার দিকে কেউ তির্যকভাবে তাকায় না, কেউ কটু কথা বলে না, কেউ অসহিষ্ণু হয় না। আমি কিছু বুঝতেই পারি না, কোথাও কোনো সমস্যা নেই, কিন্তু এরা দিন রাত আগুন লাগানোর চেষ্টা করছে। আমাদের এটা বুঝতে হবে, এটা এদের পেশা, এটা এদের ধান্দা। এরা যদি হিন্দু প্রেমী হতো, তাহলে অন্তত হিন্দুদের তো ভালো রাখতো, হিন্দুদের যা প্রতিশ্রুতি দিয়েছিল সেইগুলো রক্ষা করতো। তাই ভাই দিনের শেষে খেটে খেতে হবে। আমাদের বন্ধু নেই, আমরা একে অপরের বন্ধু হই। এবং এই রাজনীতিবিদ যারা দাঙ্গা লাগাতে চাচ্ছে, জঙ্গি জঙ্গি চিৎকার করছে, এদেরকে এবারে বার্তা দেওয়ার সময় এসছে, খেলা বন্ধ করো। আমরা প্রচুর শুনেছি না, খেলা হবে খেলা হবে, এদের খেলা সব আমরা দেখলাম, এদের খেলা খুব নোংরা খেলা। তাই একটাই কথা বলবো যে খেলা বন্ধ করো। ধন্যবাদ।